আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট 1 বইয়ের তৃতীয় অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রেজাউল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ পরিচিতি সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 1, যার কোড হচ্ছে 66751। এটা পর্ব পঞ্চম, টেকনোলজি ইলেকট্রিক্যাল, অধ্যায় 3 এর কিছু অংশ বাকি ছিল, এই বাকি অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ, যার নাম হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের কার্যনীতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম কি তা বলতে পারবে। 2, স্প্রিং এবং গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের তুলনা বর্ণনা করতে পারবে। 3, স্প্রিং এবং গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের গাণিতিক কিছু সমস্যা আছে, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো শুরুতেই তৃতীয় অধ্যায়ের বাকি অংশের মধ্যে গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করা প্রয়োজন। তো গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম, যে কন্ট্রোল সিস্টেমে ইনস্ট্রুমেন্টের মুভিং সিস্টেমের সাথে যুক্ত একটি দণ্ড বা বাহুর সাথে একটি ছোট ওজন বা পদার্থ ঝুলিয়ে দেওয়া হয়, তাকে গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম বলে। এই যে চিত্রটা একটু খেয়াল করো, নিচে একটা ইনস্ট্রুমেন্টের গ্র্যাভিটি কন্ট্রোলের অবস্থা দেখানো হয়েছে, যেখানে একটা দণ্ডের সাথে একটা দণ্ড, এর সাথে একটা ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় কন্ট্রোল ওয়েট। তো উক্ত ওয়েটটি মধ্যাকর্ষণ ত্বরণের সাথে ক্রিয়া করে কন্ট্রোলিং টর্ক সৃষ্টি করে। এই হলো গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম। এবারে আমরা দেখব কিভাবে গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেমটা কাজ করে। তোমরা নিচে দেখো, দুটো চিত্র দেখানো হয়েছে, একটা হচ্ছে একটা পয়েন্টার, একটা মিটারের স্কেল সহ, এর সাথে পয়েন্টারের আমরা জানি পয়েন্টারকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল ওয়েট ব্যবহার করা হয় এবং ব্যালেন্স করার জন্য ব্যালেন্স ওয়েট ব্যবহার করা হয়। এ দেখানো হয়েছে, এই দেখো, এটা হচ্ছে ব্যালেন্স ওয়েট আর এটা হচ্ছে কন্ট্রোল ওয়েট। এই হচ্ছে কন্ট্রোল ওয়েট আর ব্যালেন্স ওয়েট। এই দুইটা যখন একটা মিটারকে আমরা সোর্সের সাথে সংযুক্ত করি, তখন পয়েন্টারটা দুলিয়ে দুলিয়ে এক সময় স্থির হয়ে পাঠ দেয়। আবার যদি সোর্স থেকে বিচ্যুত করি, কানেকশন থেকে বিচ্ছিন্ন করি, তখন পয়েন্টারটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই আসা যাওয়ার কারণে একটা কোণের সৃষ্টি হয়। সেই কোণের ভেক্টর চিত্র 2 নম্বর চিত্রতে দেখানো হয়েছে। তো আমরা একটা আলোচনা করবো এখন। পয়েন্টারটি যখন শূন্যতে অবস্থান করে, তখন 1 ও 2 চিত্রে কোনো বল সৃষ্টি হয় না। 1 নম্বর চিত্র এবং 2 নম্বর চিত্রের মধ্যে কোনো বল সৃষ্টি হয় না যখন পয়েন্টারটা শূন্যতে অবস্থান করে। দেখো, প্রথম যে অবস্থাটা আছে, এটা পয়েন্টারটা শূন্যতে অবস্থান করতেছে। এই অবস্থায় কোনো বলের সৃষ্টি হবে না। তো এই অবস্থায় কন্ট্রোল ওয়েট লম্ব হয়ে অবস্থান করবে। এই যে খেয়াল করো, আমাদের যদি এটা পয়েন্টার হয় এবং পয়েন্টার 0-তে থাকতেছে, এই অবস্থায় আমাদের কন্ট্রোল ওয়েটটা দেখো, কন্ট্রোল ওয়েটটা লম্ব হয়ে অবস্থান করতেছে 90 ডিগ্রিতে। তো এখানে W ইকুয়াল কন্ট্রোল ওয়েটের ওজন, যা নিচের দিকে কাজ করে, আর L ইকুয়াল স্পিন্ডল থেকে কন্ট্রোল ওয়েটের দূরত্ব। এটা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে গোল অংশটা হচ্ছে স্পিন্ডল, এই স্পিন্ডল থেকে কন্ট্রোল ওয়েটটা হচ্ছে যে W, এই পর্যন্ত এই দুই জায়গার যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে L বা L দ্বারা প্রকাশ করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এবারে θ ডিগ্রি বিক্ষেপণে W বলের দুইটা উপাংশের সৃষ্টি হয়। যখন আমার মিটারটাতে কোনো সংযোগ দিলাম না, এই অবস্থায় পয়েন্টটা 0-তে আছে। এখন আমার মিটারটাকে আমি সোর্সের সাথে সংযুক্ত করলাম, সাপ্লাই দিলাম, তখন আমার পয়েন্টারটা কাঁপতে কাঁপতে একটা স্থির অবস্থায় যাবে। ধরো এখানে দেখানো হয়েছে 70 ভোল্টে দেখাচ্ছে এখানে। তো 70 ভোল্টে চলে আসলো। এই যে ডট 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 কিছু দেখা হচ্ছে, এটা হচ্ছে আফটার কানেক্টিং উইথ সোর্স, এটা একটা অবস্থা। তো প্রথমে ছিল 0-তে, তারপরে কানেক্ট করার কারণে আমার দেখাচ্ছে 70। তো দুইটা অবস্থার যে মধ্যবর্তী বিক্ষেপ, যে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে এখানে থিটা।
থিটা দ্বারা প্রকাশ করা হচ্ছে, যে কোনো মান হতে পারে। আচ্ছা, এখন এই থিটা ডিগ্রি বিক্ষেপণ যে দিল পয়েন্টারটা, এই বিক্ষেপণে ডাব্লু বলে দুইটা উপকরণ সৃষ্টি হবে। এই যে ডাব্লু জিনিস আমাদের কন্ট্রোল ওয়েট আছে, এই কন্ট্রোল ওয়েট এই ডাব্লু বলটার দুইটা উপাংশের সৃষ্টি হবে। একটা হচ্ছে ডাব্লু কস থিটা, যা কন্ট্রোল ওয়েটটিকে তার বিক্ষিপ্ত অবস্থায় ধরে রাখবে। আবার বলছি, যখনই আমার মিটারটা পাঠ দিবে তখন এর মধ্যে একটা থিটা ডিগ্রি কোণের বিক্ষেপে পাঠ দিবে। তো থিটা ডিগ্রি কোণ বিক্ষেপের কারণে ডাব্লু যে বল কন্ট্রোল ওয়েট হিসেবে আছে, এই বলের দুটো উপকরণ সৃষ্টি হবে। এক হচ্ছে ডাব্লু কস থিটা, যা কন্ট্রোল ওয়েটটিকে তার বিক্ষিপ্ত অবস্থায় ধরে রাখবে, মানে যেখানে পয়েন্টটা আমার পাঠ দিবে সেই জায়গায় ধরে রাখবে। আর দুই ডাব্লু সাইন থিটা, যা ডিফ্লেক্টিং বলের বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ ডিফ্লেক্ট হয়ে আমার পয়েন্টারটা সরে গেল, মুভ করলো। আবার ডাব্লু সাইন থিটা যে আরেকটা বল এখানে কাজ করবে, সেটা আবার ডিফ্লেক্টিং বলের বিরুদ্ধে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছো। ডিফ্লেক্টিং বল যদি শূন্য হয়ে যায় তখন কন্ট্রোল ওয়েটকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবে। সুতরাং ডাব্লু সাইন থিটা বলেই নিয়ন্ত্রণ বল হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের ডাব্লু সাইন থিটা বলটি ডিফ্লেক্টিং বলের বিরুদ্ধে কাজ করতেছে। তো যখন ডিফ্লেক্টিং বলের মান 0 হবে তখন আবার পূর্ব অবস্থায় আসবে। তাহলে এটা কে কন্ট্রোল করতেছে, নিয়ন্ত্রণ করতেছে কে? ডাব্লু সাইন থিটা বলটি। তো উক্ত কন্ট্রোলিং বল হতে ঘূর্ণনক্ষের দ্রুত যদি এল হয়, সুতরাং গ্র্যাভিটি কন্ট্রোলিং ইনস্ট্রুমেন্টে তাহলে কন্ট্রোলিং টর্ক কত হবে? এখানে কন্ট্রোলিং টর্কের টিসি দ্বারা প্রকাশ করা হয়। টি হচ্ছে টর্ক, সি হচ্ছে কন্ট্রোলিং, তো টিসি হচ্ছে কন্ট্রোলিং টর্ক। তো কন্ট্রোলিং টর্ক সমান বল ইন্টু দূরত্ব। এখানে বলটা হচ্ছে ডাব্লু সাইন থিটা আর দূরত্ব হচ্ছে এল। এখানে ক্যালকুলেশন করলে হয় ডাব্লু এল আর সাইন থিটা এদিকে থাকতেছে। তোমরা একটু সুন্দর করে লক্ষ্য করো, বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো ডাব্লু সাইন থিটা আমরা পেলাম, তাহলে টিসি সমান কি লিখতে পারতেছি? আবারও টিসি সমান কেজি সাইন থিটা। ওইখানে বের হলো ডাব্লু সাইন থিটা, আমি আবার লিখতেছি টিসি সমান কেজি সাইন থিটা। তো এখানে কেজি ইকুয়াল ডাব্লু এল স্প্রিং কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের সমানুপাতিক ধ্রুবক। তো যদি ধ্রুবক হয়, আমরা জানি ধ্রুবক যদি সমান চিহ্নের পরে থাকে তাহলে এই ধ্রুবক এবং সমান চিহ্ন তুলে দিয়ে আমরা সমানুপাতিক লিখতে পারি, অথবা সমানুপাতিক তুলে দিয়ে আমরা যদি সমান চিহ্ন দিতে চাই, সমান লিখতে চাই, তাহলে আমাদের একটা ধ্রুবক লিখতে হয়। এটার অপোজিট কাজ করবো আমরা। তাহলে অতএব গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের কন্ট্রোলিং টর্ক টিসি সমানুপাতিক সাইন থিটা। আশা করি বুঝতে পেরেছো। যদিও তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায়, আমাকে স্ক্রিনশট দিয়ে কমেন্টে দেখাও, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে স্প্রিং এবং গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের তুলনা করব। বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের ডিফ্লেক্টিং টর্ক বিভিন্ন হয়। কোনো কোনো ক্ষেত্রে ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের বর্গের সাথে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কারেন্টের সাথে সরাসরি সমানুপাতিক হয়। আমি আবারও বলছি, আমাদের ইনস্ট্রুমেন্ট ভেদে ডিফ্লেক্টিং টর্কটা ভিন্ন হয়। কিছু কিছু ইনস্ট্রুমেন্টের ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের বর্গের সাথে সমানুপাতিক হয়, আবার কিছু কিছু ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের সাথে সরাসরি সমানুপাতিক হয়। তো আমাদের কাজের সুবিধার্থে ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের সাথে সরাসরি যদি সমানুপাতিক ধরি, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? টিডি সমানুপাতিক আই। টি হচ্ছে টর্ক আর ডি হচ্ছে ডিফ্লেক্টিং। তো টিডি দ্বারা আমরা কি বুঝতেছি? তাহলে টিডি হচ্ছে তাহলে ডিফ্লেক্টিং টর্ক। তো অ্যাজ পার আমার লেকচার আমরা লিখতে পারতেছি টিডি সমানুপাতিক আই। তো অথবা টিডি সমান, যেহেতু সমানুপাতিক একটু আমি বললাম, সমানুপাতিক যদি আমি তুলে দিই দিয়ে সমান্তরাল লিখতে চাই, একটা ধ্রুবক লিখতে হয়। আমি তাই করলাম, সমানুপাতিক তুলে দিয়ে একটা সমান্তরাল দিলাম, যে একটা ধ্রুবক লিখলাম এখানে কে। তাহলে আমরা লিখতে পারতেছি কি? টিডি সমান কে আই। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এটা গেল আমার সাধারণ কথাবার্তা। এরপর আমরা আসবো স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে এর তুলনাটা কীরকম হবে। তো স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে কন্ট্রোলিং টর্ক আমরা জানি যে কন্ট্রোলিং টর্কের বেলায় এটা টিসি বলে। তো টিসি ইকুয়াল কে এস থিটা। এখানে কে এস কেন? যেহেতু স্প্রিং কন্ট্রোল, এই জন্য এস স্প্রিং, এই জন্য ধ্রুবকটাতে কে এস লেখা হয়েছে। কেটা হচ্ছে ধ্রুবক, আর এর সাথে এস লেখার উদ্দেশ্য হচ্ছে স্প্রিং এর ধ্রুবক, স্প্রিং কন্ট্রোল সিস্টেমের ধ্রুবক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারতেছি টিসি ইকুয়াল কে এস থিটা। এবার আসো মুভিং সিস্টেমে স্থিতি অবস্থায় এই কথা একটু বুঝাই বলি। এই যে আমার পয়েন্টারটা মুভ করতেছে আফটার কানেক্টিং উইথ সোর্স, মুভ করার পরে একটা নির্দিষ্ট সময় পয়েন্টারটা একটা নির্দিষ্ট স্কেলে যে স্থির হবে। তো কখন স্থির হবে, কেন স্থির হবে? তখন স্থির হবে যখন কন্ট্রোলিং টর্কের মান এবং ডিফ্লেক্টিং টর্কের মান ইকুয়াল হবে, সমান হবে। যখন দুইটা ফোর্স বা টর্কের মান সমান,
তখন পয়েন্টটা দাঁড়িয়ে যাবে, স্থির হয়ে যাবে। তো সুতরাং এই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি টিসি ইকুয়াল টিডি। এখন আমি তোমাদেরকে ভাইবাদে ধরতে পারি যে পয়েন্টার স্থির হয় কেন, তাহলে উত্তর হবে যখন দুইটা টর্কের মান সমান হবে, একটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্ক। আবার ধরতে পারি কিছু কিছু ইনস্ট্রুমেন্টে অনেক সময় ত্রুটির কারণে দেখা যায় যে পয়েন্টটা শুধু দুলতেছে, মুভ করতেছে, কিন্তু স্থির হচ্ছে না। এটা কী কারণে? তাহলে অবশ্যই কোনো একটা টর্কের মান বেশি আছে অথবা কোনো টর্কের মান কম আছে এই কারণে। আচ্ছা, তাহলে আমরা এই শর্ত অনুযায়ী লিখলাম টিসি ইকুয়াল টিডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু টিসির মান আমরা বের করলাম কে এস থিটা, তাহলে টিসির পরিবর্তে আমি মান বসাই দিলাম কে এস থিটা, আর টিডির মান আমরা বের করলাম কে আই, তাহলে টিডির পরিবর্তে মান লিখলাম আমি কে আই। আমি শুধু মানটা এখানে ইনপুট করলাম। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বজ্র গুণন সমান চিহ্নের ওই দিকে গেলে যদি গুণ থেকে ভাগ হয়ে যায়, তো আমি থিটাকে এখানে ঠিক রাখলাম, কে এসটাকে ওই দিকে নিয়ে যাবো, তাহলে কে এসটা দিকে আসলে সমান চিহ্নের ডান দিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে, কে এর সাথে ইন্টু আই থাকতেছে। তো এখানে কে ডিভাইডেড কে এস, এটা হচ্ছে যেহেতু আমি একটু আগে বললাম কে এটা ধ্রুবক এবং কে এসটাও স্প্রিং কন্ট্রোলের বেলায় ধ্রুবক। তো দুইটাই ধ্রুবক, ধ্রুবককে ভাগ করলে একটা নির্দিষ্ট মান পাবো। তো যেহেতু দুইটাই ধ্রুবক, এই ধ্রুবককে যদি আমি তুলে দেই, তো তুলিয়ে দিলে সমান চিহ্ন উঠে যায়, এখানে আমার হবে এখন সমানুপাতিক। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব থিটা সমানুপাতিক আই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি মিটে দিতে পারি, ইম্পর্টেন্ট আছে, ফাইনাল পরীক্ষা আসতে পারে। তোমার এটা বাসায় প্র্যাকটিস করবে, বুঝতে অসুবিধা হলে আমাকে তোমার কমেন্ট করে জানাবে। এবারে আমরা আসবো গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি বা কি বৈশিষ্ট্য দেখাচ্ছে। তো আমরা জানি কন্ট্রোলিং টর্ক টিসি সমান কেজি সাইন থিটা, এর আগের প্রমাণে আমি দেখাইলাম। এবার এর আগেও আমি বললাম যে পয়েন্টার যখন স্থির হবে বা স্থিতি অবস্থায় পয়েন্টার কখন হবে, যখন ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্কের মান সমান হবে। তাহলে টিসি সমান টিডি। এখন দেখো টিসির মান এখানে আমি বসাচ্ছি কে জি সাইন থিটা, আর টিডির মান আগের সমীকরণ থেকে কে আই বসাই দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি সাইন থিটাকে ঠিক রাখবো। সাইন থিটাকে যদি বাম দিকে রাখি সমান চিহ্নের এবং কেজিকে ডান দিকে নিয়ে আসি সমান চিহ্নের, তাহলে ভাগ হয়ে যায়। তাহলে এখন আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, সাইন থিটা ইকুয়াল কে ডিভাইড কেজি ইন্টু হচ্ছে আই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কে ডিভাইডেড কেজিটা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবককে তুলে দিলে আমার সমান চিহ্নের পরিবর্তে সমানুপাতি লিখতে হয়। খুব সিম্পল কথা। অতএব সাইন থিটা সমানুপাতিক আই। আশা করি বুঝতে পেরেছ, খুব সহজ একটা সমীকরণ। অতএব কারেন্ট সাইন থিটার সাথে সমানুপাতিক বিধায় স্কেলটা অসম হবে। তোমাদের এইরকম একটা প্রমাণ আসতে পারে যে গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে স্কেল অসম হয় কেন। এই প্রমাণটা করে শেষে বলতে হবে যে এখানে কারেন্ট সাইন থিটার সাথে সমানুপাতিক বিধায় স্কেলটা অসম হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা শিখব স্প্রিং কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট এবং গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্য কি, তুলনা কি, ডিফারেন্ট কি। আসো দেখা যাক কি কি ডিফারেন্ট। এক নম্বরে স্প্রিং কন্ট্রোল ইনস্ট্রুমেন্টে স্পিন্ডলের সাথে স্প্রিং ব্যবহার করে কন্ট্রোল ফোর্স তৈরি করা হয়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে স্প্রিং কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট। এবার গ্র্যাভিটি কন্ট্রোলের বেলায় মুভিং সিস্টেমের সাথে কন্ট্রোল ওয়েট ব্যবহার করে কন্ট্রোলিং ফোর্স তৈরি করা হয়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট। অথবা এরকম হতে পারে যে গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট কাকে বলে, বলতে কি বোঝায়, এই কথাটা বললে হয়ে যাবে। দুই নম্বরে কন্ট্রোলিং টর্ক তৈরির জন্য স্প্রিংয়ের টান শক্তিকে কাজে লাগানো হয়। আবার গ্র্যাভিটি কন্ট্রোলের বেলায় কন্ট্রোল ওয়েটের উপর মধ্যাকর্ষণ জনিত ত্বরণ স্মল জি ক্রিয়া করে কন্ট্রোলিং টর্ক উৎপন্ন করে। তিন নম্বরে কন্ট্রোলিং টর্ক জি এর উপর নির্ভরশীল নয় বিধায় ইনস্ট্রুমেন্ট আনুভূমিক বা উল্লম্ব যে কোনোভাবে ব্যবহার করা যায়। আর গ্র্যাভিটি কন্ট্রোলের বেলায় ইনস্ট্রুমেন্ট সর্বদা লম্বভাবে ব্যবহার করতে হয়। চার, স্থান ভেদে পাঠের তেমন তারতম্য দেখা যায় না। আর এদিকে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান ভিন্ন, তাই স্থান ভেদে এর পাঠের তারতম্য দেখা যায়। পাঁচ, তাপমাত্রার পরিবর্তনে স্প্রিং এর কর্মদক্ষতা হ্রাস পায়, ফলে এই ধরনের ইনস্ট্রুমেন্টের ত্রুটি দেখা দেয়। কিন্তু গ্র্যাভিটি কন্ট্রোলের বেলায় তাপমাত্রা পরিবর্তনে পাঠের তেমন প্রভাব পড়ে না, যেহেতু এটা অভিকর্ষ স্তরের উপর নির্ভর করে। এবারে ছয়, স্কেল সুষম হয়, কিন্তু গ্র্যাভিটি কন্ট্রোলের বেলায় স্কেল অসম হয়, যেটা আমি একটু আগে প্রমাণকে তোমাদেরকে দেখাইলাম। সাত, সর্বজনীন সুবিধার জন্য এ ধরনের ইনস্ট্রুমেন্ট প্রায় সর্বত্র ব্যবহার করা হয়, কিন্তু গ্র্যাভিটি কন্ট্রোলের বেলায় এ ধরনের ইনস্ট্রুমেন্ট শুধু ল্যাবরেটরিতে ছাড়া আর ব্যবহার করা দেখা যায় না, কারণ এটা খুবই কঠিন, এর মান পরিবর্তন হয় এই জন্য। এবার স্প্রিং কন্ট্রোল এবং গ্র্যাভিটি কন্ট্রোল নিয়ে একটা গাণিতিক সমস্যা আলোচনা করব।
এই টাইপের গাণিতিক সমস্যা তোমাদের মিড টার্ম এবং ফাইনালে আসার সম্ভাবনা রয়েছে। আমি যে গাণিতিক সমস্যা নিয়েছি তোমাদের উদাহরণ 3 থেকে, এটাও অনেক বোর্ডে এসেছে। তো চলো এখন আমরা গাণিতিক সমস্যা একটু দেখি। শুরুতেই পড়ি আমরা কি লেখা আছে। একটি অ্যামিটারের টর্কের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক। যদি 10 এম্পিয়ার কারেন্ট 90 ডিগ্রি বিক্ষেপ সৃষ্টি করে তবে 5 এম্পিয়ার কারেন্টের বিক্ষেপ নির্ণয় করো ফর স্প্রিং কন্ট্রোল। অর্থাৎ স্প্রিং কন্ট্রোলের বেলায় বা ক্ষেত্রে আমরা সমাধান দেখি। আমাদের কি কি মান দেওয়া আছে? গিভেন I1 ইকুয়াল 10 এম্পিয়ার, θ1 ইকুয়াল 90 ডিগ্রি, আর I2 ইকুয়াল 5 এম্পিয়ার। θ2 এর মান বের করতে হবে। θ2 ইকুয়াল হোয়াট? হ্যাঁ, আবারও বলছি, আমার I1 এর মান দেওয়া আছে, θ1 এর মান দেওয়া আছে, I2 এর মান দেওয়া আছে, কিন্তু θ2 এর মান দেওয়া নাই। এটা কোন ক্ষেত্রে? একবার স্প্রিং কন্ট্রোলের বেলায়, একবার গ্র্যাভিটি কন্ট্রোলের বেলায়। এখন আমরা স্প্রিং কন্ট্রোলের বেলায় দেখি। উই নো TD সমানুপাতিক I স্কয়ার এবং TC সমানুপাতিক θ। তো অ্যাজ পার দিস ফর্মুলা উই ক্যান ইউজ দিস ফর্মুলা। অতএব θ সমানুপাতিক I স্কয়ার। এবং আমরা জানলাম যে স্থির অবস্থায় TC ইকুয়াল TD। তো যেহেতু আমাদের স্থির অবস্থায় দুটোর মান সমান, তাহলে TCর মান আমরা প্রথমে লিখি সমীকরণ নম্বরে। তো TCর মান তাহলে আমাদের কি? TC হচ্ছে তো এখান থেকে আমাদের কি লেখা যায় সমীকরণে? দেখো, প্রথমে 1 নম্বর যদি ইকুয়েশন হয় তাহলে θ1 ওদিকে হবে সমানুপাতিক θ1 I1 স্কয়ার, আর 2 নম্বর সমীকরণ হবে θ2 সমানুপাতিক I2 স্কয়ার। তো এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণে ভাগ করে দিলে কি হবে? θ2 ডিভাইডেড θ1 ইকুয়াল I2 স্কয়ার ডিভাইডেড I1 স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই সূত্রটাকে আমি ভাগ করে দেখাইলাম একবারে। এখন এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে θ2 বের করা। তো θ2 কে বাম দিকে রাখলাম, তাহলে আমার ডান দিকে সমান চিহ্ন ওইদিকে θ1 যায় গুণ হয়ে যাচ্ছে, যেহেতু ভাগ আছে। তো গুণ হয়ে গেলে এবার আমি মান বসাবো। θ1 এর মান ইনপুট করলাম 90 ডিগ্রি, I2 মান হচ্ছে 5, এখানে হবে 5 স্কয়ার, আর I1 এর মান হচ্ছে 10, এখানে হবে 10 স্কয়ার। তো 5 এর উপরে স্কয়ার করলে হয় 5 5 25, আর 10 এর উপরে স্কয়ার করলে হয় 10 10 100। তো 25 কে 100 দ্বারা যদি আমি ভাগ করি, যে মানটা পাবো এই মানের সাথে 90 গুণ করলে আমার মান দাঁড়ায় 22.5 ডিগ্রি। অতএব θ2 সমান 22.5 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। একই কোশ্চেন আমি এবার গ্র্যাভিটি কন্ট্রোলের বেলায় দেখাবো। এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে স্প্রিং কন্ট্রোলের বেলায়, এখন এটা দেখাবো গ্র্যাভিটি কন্ট্রোলের বেলায়। তো যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমি লিখলাম। গিভেন I1 সমান 10 এম্পিয়ার, θ1 সমান 90 ডিগ্রি, এবার I2 সমান 5 এম্পিয়ার এবং θ2 সমান হট। এখন আমরা আসতেছি ফর গ্র্যাভিটি কন্ট্রোল। আমরা জানি TD সমানুপাতিক I স্কয়ার, আর TC সমান গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে sin θ। তাহলে অতএব sin θ সমানুপাতিক I স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু TC এবং TD সমান কারণে TCর জায়গায় TDর মান লিখতে পারবো এবং TDর জায়গায় TCর মান লিখতে পারবো। তো আমি এখন যেহেতু I স্কয়ার TD, তো TDর জায়গায় আমি TCর মান লিখলাম। তাহলে কি হচ্ছে? TC sin θ সমানুপাতিক I স্কয়ার। তো এখানে একটা সমীকরণ অনুরূপভাবে আবার লেখা যায় sin θ1 সমানুপাতিক I1 স্কয়ার, sin θ2 সমানুপাতিক I2 স্কয়ার। এটা তোমরা এখানে লিখে তারপরে লিখবে। তো আমি এই অবস্থায় এই সূত্র অনুযায়ী একবারে লিখলাম sin θ2 সমান ডিভাইডেড sin θ1 আর I2 স্কয়ার ডিভাইডেড I1 স্কয়ার। এটা হচ্ছে ওই যে 1 নং 2 নং যে সমীকরণটা হচ্ছে, এই সমীকরণটাকে ভাগ করে পাই। তোমার সুন্দর করে লিখে আমাকে কমেন্ট বক্সে দেখাবে যে কে কে লিখতে পারলে এই সূত্রটা কোথা থেকে আসতেছে। ওকে, এখন আমি sin θ এর মান বের করবো। যেহেতু θ2 এর মান বের করবো, এই sin θ এদিকে রাখলাম, এদিকে sin θ1 যায় গুণ হয়ে গেল। এবার আমি মান বসাই দিলাম, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে আসতেছে আমার 0.25। এবার যদি আমার θ এর মান বের করবো, তাহলে সাইনটা ওদিকে যে ইনভার্স হয়ে যাবে, এটা ক্যালকুলেট দিয়ে তোমরা করতে পারবে। ইনভার্স হয়ে গেলে আমি ক্যালকুলেশন করলে আসে 14.47। এটা হচ্ছে যেহেতু θ এর মান এটা অ্যাঙ্গেল, এটা একক হবে ডিগ্রি। অ্যান্সার এটা। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই পর্যন্তই। এই তৃতীয় অধ্যায়ের হোমওয়ার্ক হচ্ছে 1 নম্বরে স্প্রিং এবং গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের তুলনা বর্ণনা করো, এবং 2 হচ্ছে প্রমাণ করো যে স্প্রিং কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে θ সমানুপাতিক I। তো আগামী ক্লাস অধ্যায় 4, যার নাম আছে মেজারিং ইনস্ট্রুমেন্ট এর কাঠামো। এই ভিডিওটা তোমার পুনরায় ইঞ্জিনিয়ারিং লার্নিং জন্য একটা চ্যানেল আছে ইউটিউবে, এটা তোমরা দেখতে পারো। এখানে ভিডিওটা সেভ করা থাকবে। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।